অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ লড়াইয়ের পর 24শে ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষা কমপ্লিট হয়েছে। কিন্তু পরীক্ষা তো কমপ্লিট হলেও প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু যথাযথভাবে যথাযথ সময়ে নিয়ম মেনে পরীক্ষা দিলেন। কিন্তু তার মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে একটা অস্থিরতা, দুশ্চিন্তা এবং সবথেকে বড় কথা যেটা হলো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু বর্তমানেই নয়, পরীক্ষা হওয়ার আগে থেকেই সৃষ্টি হয়েছিল। কারণ আমরা যদি একটু বিগত দিনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কয়েক মাস আগে থেকে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল 10ই ডিসেম্বর, কিন্তু যে কোনো না কোনো কারণেই কিন্তু সেটা পিছিয়ে গিয়ে হয় 24শে ডিসেম্বর, এবং সেই 24শে ডিসেম্বর আলটিমেট পরীক্ষা হবে কিনা সে নিয়ে কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে একটা দুশ্চিন্তা সৃষ্টি হয়েছিল, এবং যে চিন্তা কিন্তু পরীক্ষার্থীদের বা ক্যান্ডিডেটদের প্রস্তুতির ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে 24শে ডিসেম্বর নানা বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে পরীক্ষা হয়েছে। কিন্তু পরীক্ষা হলেও ক্যান্ডিডেটদের মনে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম স্বস্তি নেই, এবং সেই স্বস্তি না থাকার কারণও রয়েছে বিভিন্ন, যার মধ্যে সব থেকে প্রথমেই যেটা বলা চলে সেটা হলো প্রশ্নের কাঠিন্য মান, অর্থাৎ প্রশ্নপত্র কিন্তু খুব কঠিন হয়েছে। দ্বিতীয়ত যেটা বলতে হয় যে কিছু কিছু প্রশ্ন ভুল এসেছে, অর্থাৎ ভুল প্রশ্ন পরীক্ষায় করা হয়েছে, এবং সে ব্যাপারেও আমরা ডিটেলস আলোচনায় আসবো। আর তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। এই তিনটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু ক্যান্ডিডেটদের মনে এখনো পর্যন্ত স্বস্তি নেই, এবং এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ক্যান্ডিডেটদের মনে যে সকল প্রশ্ন এবং যে সকল চিন্তা ভাবনা উদিত হচ্ছে সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব। আমরা আজকের এপিসোডে মেনলি যে বিষয়গুলিকে ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন আমরা পেজেতে এক এক করে উল্লেখ করেছি। যেমন প্রথমে 1 নম্বরে রয়েছে প্রশ্ন ভুলের জন্য প্রত্যেকের কত নম্বর করে বাড়তে চলেছে। নেক্সট, 2023-এ কতজন পাস করতে পারে। নেক্সট, 2022 এবং 2023 ইন্টারভিউ কি একসঙ্গে হবে, কেননা গত বছর অর্থাৎ 2022-এ পরীক্ষা হলেও এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কোনো নোটিশ, কোনো কথাই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়নি। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে, 2022-2023 ইন্টারভিউ কি একসঙ্গে হবে। এই ব্যাপারে কিন্তু আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। নেক্সট রয়েছে যেটা মোট কতজনকে ইন্টারভিউ ডাকা হতে পারে। এক্ষেত্রে 2022 এবং 2023-কে যদি একসঙ্গে ইন্টারভিউ করা হয় তাহলে কতজনকে ইন্টারভিউ ডাকা হতে পারে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আমরা আলোকপাত করার চেষ্টা করব সেটা হলো কমিশন অ্যান্সার কি এবং রেজাল্ট কবে প্রকাশ করতে পারে। 2022 টেট পাসদের জন্য এবার কি সুবর্ণ সুযোগ রয়েছে, এবং 2023 অর্থাৎ এবছর যারা টেট পাস করবেন তাদের জন্য কি সুবর্ণ সুযোগ আছে। মেনলি এই বিষয়গুলিকে ফোকাস করার চেষ্টা করবো, এবং সেই সঙ্গে আরও কিছু দিকগুলো আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো, যেমন কতগুলো ভ্যাকেন্সি পোস্ট আসতে পারে ইত্যাদি, এই সকল ব্যাপারগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো। তাই আপনাদের অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন। চলুন আমরা আজকের এ ব্যাপারে ডিটেলস আলোচনায় চলে যাই। প্রথমত যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো প্রশ্ন ভুলের জন্য প্রত্যেকের কত নাম্বার বাড়তে চলেছে। দেখুন, আজকে আমরা যে বিষয়টা আপনাদের নিকট উপস্থাপন করব সেটা কিন্তু আমাদের কথা নয়, যারা পরীক্ষা দিয়েছেন সেই সকল ক্যান্ডিডেটদের কথা। দেখুন, এখানে আমরা একটা বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি। এখানে যেটা রয়েছে যে বাংলা থেকে কিন্তু আমরা সকলেই জানি দুটো প্রশ্ন কিন্তু ভুল এসেছে। আরও অন্যান্য জন অন্যান্য কথা বলছেন যে আরও দুটো নয় 3টে, কিন্তু না, দুটো বলছি এখানে আমরা, দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই ভুল এসেছে, এবং কোন দুটো সেটা কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন, যেহেতু আপনারা এই মুহূর্তে বেশ কয়েকদিন হলো আপনারা পরীক্ষা দিয়েছেন, তাই আপনাদের মাথায় রয়েছে। যাই হোক, এখানে কিন্তু দুটো প্রশ্ন ভুল এসেছে। সিডিপি থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি 3 থেকে 4টে প্রশ্ন ভুল রয়েছে, কেউ কেউ বলছেন 3টে, কেউ কেউ বলছেন 4টে, সেই জন্য কিন্তু আমরা এখানে অবলিক দিয়ে রেখেছি। এবং এই প্রশ্নের ভুলটা এসেছে কিরকম না, এখানে দুটো করে উত্তর সঠিক রয়েছে, অপশানের মধ্যে যে উত্তরগুলো রয়েছে তার মধ্যে দুটো উত্তর সঠিক, তাই এটাকেও কিন্তু প্রশ্ন ভুল বলা চলে, অর্থাৎ ভুল প্রশ্ন করা হয়েছে। নেক্সট যেটা রয়েছে, অনেকেই বলছেন যে গণিত থেকে দুটো সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন আনা হয়েছে, এবং সেটা কি থেকে না রিজনিং থেকে নিয়ে আসে, গণিতের নাম করে রিজনিং থেকে দিয়ে দেওয়া হয়েছে, তাই এটাকেও কিন্তু ভুল প্রশ্ন ধরা হচ্ছে। তবে কমিশন এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে সেটা তো এই মুহূর্তে বলা যাবে না। আপনাদের অ্যান্সার শিট বেরোবে, সেই অ্যান্সার শিটের উপর ভিত্তি করছে, এবং তারপরে যে অভিযোগগুলো আসবে তার উপর ভিত্তি করে রেজাল্ট নিয়ে আসবে। তো তাহলে আমরা যদি এই গণিতের বিষয়টাকে, অনেকে কিন্তু মানতে চাইছেন না যে রিজনিং আসতেও পারে, কিন্তু যদিও সিলেবাসের মধ্যে নেই, তাই আমরা গণিতটাকে প্রথমত বাদ দিলাম। কেমন? তাহলে আমাদের মধ্যে যে রয়েছে বাংলা আর সিডিপি, এই সিডিপিতে কেউ বলছেন 3টে, কেউ বলছেন 4টে, আমরা নয় 3টে নিলাম, আর এখানে বাংলায় নিলাম দুটো, তাহলে আমরা কিন্তু টোটাল পাচ্ছি 5 নাম্বার, কিন্তু প্রত্যেকেরই নাম্বার ঢুকবে। এর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে 6ও হতে পারে, আর যদি সব ঠিকঠাক থাকে এখানে কিন্তু 8ও হতে পারে, তবে 5 কিন্তু প্রত্যেকেই পাবেন।
তাহলে আপনারা এই বিষয়ে একটা প্রশ্ন করবেন, যে সেটা হলো যে কেউ কেউ ক্যান্ডিডেট রয়েছেন যারা টাচ করেননি, এমনও হতে পারে যে টাচ করেননি, তাহলে তিনি কি এখানে নাম্বার পাবেন? এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে কিন্তু অনেকেই বলবেন বা ডাউট যেটা হয় যে আমি টাচ করি না, যেহেতু আমি নাম্বার কি করে পাবো? আপনাকে টাচ করতে হবে তবে তো আপনি এইটার ফুল মার্কস পাবেন, সেটা কিন্তু নয়। আপনি দেখলেন যে এখানে প্রশ্নটা ভুল আছে, যেখানে ভুল আছে প্রশ্ন, যেখানে কমিশনই ভুল করেছে, সেখানে আপনার টাচ করার উপর ডিপেন্ড করে কেন? কমিশন ভুল করেছে মানে তাকে নাম্বার দিতে হবে, এটাই বের কথা। তো সেই সূত্রে কিন্তু এখানে প্রত্যেকেরই 5 নাম্বার যোগ হবে, এই বিষয়টা কিন্তু ঠিক। বেশ, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকেরই কিন্তু 5 নাম্বার করে যোগ হচ্ছে, এবং 5-এর বেশি 6ও হতে পারে, 7ও হতে পারে, এবং সব থেকে বেশি 8ও হতে পারে, কিন্তু 5 করে প্রত্যেকেরই নাম্বার যোগ হবে। কেমন? নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো 2023-এ কতজন পাস করতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্যান্ডিডেটেরই কিন্তু কম বেশি এই প্রশ্নটা আসছে যে 2023-এ কতজন পাস করতে পারে। কেননা একটা বিষয় তো আমরা সকলেই জানি যে প্রশ্ন কিন্তু অত্যন্ত কঠিন হয়েছে। বিগত যে 2022-এ পরীক্ষা হয়েছিল সেই তুলনায় এবারে প্রশ্নপত্র অনেক কঠিন। তার আগে 17-ই একটু টাফ হয়েছিল, 22-এ অনেকটাই সহজ, আর এবারে কিন্তু অনেকটাই টাফ। কোনো কোনো ক্যান্ডিডেট বলছেন যে ইউপিএসসি স্টাইলে এখানে প্রশ্ন এসেছে। তো এখানে তাহলে পাশের ক্যান্ডিডেট কিভাবে আসবে সেটা নিয়ে আমরা একটা ছক নিয়ে এসেছি, এটা একটু লক্ষ্য করুন, তাহলে অনেকটা আমরা আশা করি বুঝতে পারবেন। দেখুন, এখানে আমরা একটা ছক নিয়ে এসেছি, সেটা হলো যে কতজন পাস করতে পারেন। এখানে দেখুন, আমরা 2017, 2022 এবং 2023-এর একটু আলোচনা করে নেব। দেখুন, 2017-য় কতজন পরীক্ষা দিয়েছিল সেটা জানতে হবে, এবং তার মধ্যে পাস করেছে কতজন, এগুলো ক্যালকুলেশন করতে। কারণ আমরা জানি যে 2017-য় প্রশ্নপত্র কিন্তু 2022-এর তুলনায় একটু টাফ এসেছিল। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা দিয়েছিল 2017-য় 1,90,000, এবং এখানে কিন্তু প্রার্থী ছিল কেবলমাত্র ডিএলএড এবং এনআইওএস, এই ক্যান্ডিডেটগুলো পাস করেছে 10,700, অর্থাৎ পার্সেন্টেজটা যদি লক্ষ্য করি তাহলে 5.6-এর মতো। কেমন? এটা অ্যাকুরেট নয়, একটা ধারণা। 2022-টা আমরা লক্ষ্য করি তাহলে 6,17,000-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এবং এখানে ক্যান্ডিডেট কারা কারা ছিলেন? ডিএলএড, এনআইওএস এবং বিএড, অর্থাৎ প্রত্যেককেই এখানে কিন্তু এখানে আবেদন করা এবং পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এখানে ক্যান্ডিডেটের সংখ্যাও বেশি ছিল, এবং এখানে পাস করেছিল প্রায় 1.5 লাখের মতো। আর তাহলে এখানে পার্সেন্টেজ আসছে প্রায় 25%। আমাদের লক্ষ্য যেটা হলো 2023, তো এই 2023-এ পরীক্ষা দিয়েছে 2,72,640-এর মতো এখানে আবেদনকারী ক্যান্ডিডেট, এবং পরীক্ষা দিয়েছেন কারা? ডিএলএড এবং এনআইওএস। তবে এনআইওএস এর ব্যাপারটা আলাদা, তো সেটা আমরা পরবর্তী এপিসোডে আসবো। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে পাস করবে কতজন এবং পার্সেন্টেজই বা কত হতে পারে। দেখুন, এই যে পরিসংখ্যান আমরা লক্ষ্য করছি বিগত 2017, 2022, এটা একটু লক্ষ্য করুন। তাহলে এই হিসেবে বলতে গেলে এই 2023 সালে কিন্তু প্রায় 10,000 প্লাস পাস করতে পারে। যদিও পরীক্ষার প্রশ্নের মান খুব কঠিন ছিল, স্বাভাবিকভাবে কিন্তু এখানে পাসের হারটাও কম হবে। তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, দিনের দিন কিন্তু কম্পিটিশন বাড়ছে, প্রশ্ন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো আশা করা যায় এখানে যে 2022-এ যারা পরীক্ষার্থী ছিলেন, এমনকি 2017-এ যারা পরীক্ষার্থী ছিলেন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ 2023-এর কথা বলছি। তাহলে এখানে যদি অংশগ্রহণ করেন, এখানে কিন্তু পাশ করার সম্ভাবনাও একটু রয়েছে, একটু হলেও রয়েছে। এখানে তাহলে কারা ভালো রেজাল্ট করতে পারবেন না, খারাপ রেজাল্ট করবে? যারা প্রথম দিচ্ছেন, 2023-এ যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই টাফ। কিন্তু যারা 2017 থেকে আসছেন, 2022 থেকে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা টাফ নয়, যতটা আমরা বলছি বা যতটা আমরা আলোচনা করছি। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2023 সালে কিন্তু সব ঠিকঠাক থাকলে 10,000-এর বেশি কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারেন। তাহলে আমরা যদি এখানে পার্সেন্টেজটা লক্ষ্য করি তাহলে এখানে আমরা পাবো 7%, অর্থাৎ 7% এখানে কিন্তু পাস করার সম্ভাবনা রয়েছে। এবার তাহলে আপনারা নিজেরাই বুঝে নিন যে পাস করার ব্যাপারটা কি থাকছে। বেশ, 2022 এবং 2023 ইন্টারভিউ কি একসঙ্গে হবে? এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেননা 2022-এর অলরেডি পরীক্ষার পাশাপাশি রেজাল্ট এবং সেই সঙ্গে কিন্তু সার্টিফিকেটও 2022-এর ক্যান্ডিডেটদের দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ইন্টারভিউয়ের ব্যাপারে কোনো ঘোষণা করা হয়নি কমিশনের তরফ থেকে। এবং আমরা যদি একটু বিগত লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 2014 এবং 2017 এই দুটো সালের ইন্টারভিউ কিন্তু একসঙ্গে হচ্ছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে 2022 এবং 2023 এটাও একসঙ্গে ইন্টারভিউ হবে। কেননা গভর্নমেন্ট বা পর্ষদ বা কমিশন চায়
একটা একটা করে যদি এখানে নিয়োগ করতে হয় তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু নিয়োগটা খুব তাড়াতাড়ি দিতে হবে। সেই জন্য গভর্নমেন্ট চাইছে দুটো যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে নিয়োগ করতেও 1 বছর থেকে 1.5 বছর কি 2 বছর টাইম লাগলো, বর্তমানে সরকারের যা পরিস্থিতি আরো টাইম লাগবে। যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যেহেতু 17 এবং 14 একসঙ্গে ইন্টারভিউ করেছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু 2022 এবং 23 একসঙ্গে ইন্টারভিউ করতে চাইবেন। তাহলে অনেক ছেলেকে কেটে দেওয়াও যাবে, অনেক ছেলেকে বাতিলও করা যাবে। সেই সব দিক থেকে বিচার করে দেখতে গেলে কিন্তু 2022 এবং 2023 ইন্টারভিউ কিন্তু একসঙ্গে হবে এবং 2023 রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারভিউর একটা চান্স রয়েছে, সেরকম কিন্তু আপডেট প্রকাশিত হচ্ছে, সেরকমই কিন্তু উপর মহলেও আলোচনা চলছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলতে চাইছি যে 2022 এবং 2023 ইন্টারভিউ কিন্তু একসঙ্গে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা চান্স রয়েছে। নেক্সট, মোট কতজনকে ইন্টারভিউ ডাকা হতে পারে? দেখুন, এটা একটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি যে 2022 এবং 23 এটা নিয়ে তো আমরা আলোচনা করছি। তো আমরা যেটা জানি যে 2022 পাস করেছে কত, 1.5 লক্ষ ক্যান্ডিডেট, তাই তো? তাহলে এদের মধ্যে আবার বিএড ক্যান্ডিডেটরা বাদ পড়ে গেছেন, বিএড ক্যান্ডিডেটরা, তাহলে ডাকা হবে কাদেরকে? মাত্র ডিএলএডদেরকে। তো ডিএলএডদেরকে যদি ডাকা হয় তাহলে প্রায় ডিএলএড ক্যান্ডিডেট পাস করেছে 1.5 লাখের মধ্যে 43,000 মতো। কেমন? এই 43-এর মধ্যে আবার সকলে কিন্তু ডাক পাবেন না, পাবেন প্রায় ধরে নিতে পারেন 30 থেকে 35-এর মধ্যে বা 28 থেকে 30-এর মধ্যে। তাহলে ওখানে যদি আমি 30ও ধরি, 30,000, আর এখানে পাস করছে কত, 10,000। এখানে তো বিএডদেরকে বসতে দেওয়া হয়নি, তাহলে 10,000। তো এই 10,000 আর 30,000 ধরুন কত হবে, আমার ধরছি 40,000, তাই তো? এই 40,000 ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ ডাকা হতে পারে। আমি যদি এই এদের মধ্যে কাটছাট না ধরে 43,000 ডিএলএডকেই ধরে নিলাম, 43,000 পাস করেছে ওই 1.5 লাখের মধ্যে 2022 সালে, তো এই 43,000 ধরলাম, আর এখানে এবছর যে 10,000 পাস করবে এদেরকে ধরে নিলাম, তাহলে মোট পাচ্ছি আমরা কত? মোট পাচ্ছি কিন্তু আমরা এই 2022 এবং 2023 মিলিয়ে কিন্তু পাচ্ছি আমরা 53,000 থেকে 55,000। কেমন? এই ক্যান্ডিডেটটা কিন্তু আমরা পাচ্ছি ইন্টারভিউর জন্য। এবারে একটা বিষয় লক্ষ্য করুন যে পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু একবার ঘোষণা করেছিলেন যে আমরা কিন্তু 2022 পর কিন্তু 50,000 প্লাস ভ্যাকেন্সি আনতে চলেছি। মনে পড়ছে কি? দেখুন, সেটাকে যদি আমরা গুরুত্ব দিই, বা গৌতম পাল তো যা বলছেন স্যার তো হাতে কলমে করে দেখাচ্ছেন, কেননা তিনি তো বলেছিলেন যে আবারও পরে 2023 সালে পরীক্ষা হবে, তো সেটাও হয়েছে। তো গৌতম পাল মহাশয় যদি নিজের কথা মতো কাজ করেন এবং তিনি যেটা ঘোষণা করেছিলেন যে আগে 50,000 প্লাস ভ্যাকেন্সি আমরা আনতে চলেছি, তাহলে কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি পোস্ট দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এবং সেই সঙ্গে আমাদের যে যতজনকে ইন্টারভিউ ডাকা হচ্ছে এই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে 55,000ও যদি ধরি, তাহলে 55,000 আর এখানে 50,000 ভ্যাকেন্সি, তাহলে লক্ষ্য করুন অধিকাংশ কিন্তু চাকরি পেয়ে যাওয়ার কথা। হিসাব কিন্তু সেটাই বলছে, ক্যালকুলেশন কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। এবার আপনারা নিজেরা অভিজ্ঞ, আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে, বা আপনারা নিজেরাই অ্যানালিসিস করুন, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরো স্বচ্ছ হয়ে যাবে। 5 নম্বরে যেটা রয়েছে, কমিশন অ্যান্সার কি এবং রেজাল্ট কবে প্রকাশ করতে পারেন, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। দেখুন, অ্যান্সার কি কিন্তু আসতে পারে, ধরে নেওয়া যায় জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু একটা আপডেট আসছে। এটাতেই কিন্তু আমরা অ্যান্সার কি পেয়ে যেতে পারি। আর রেজাল্ট কিন্তু আমরা পাবো, গতবারেরটাও লক্ষ্য করুন যে 2 মাস পরে, 2 মাস পরে কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি। সেরকমই কিন্তু আপডেট গতবারেও হয়েছে, সেই পদ্ধতিতেই যেহেতু পরীক্ষা হয়েছে এবং সেইভাবেই কিন্তু সমস্ত সিস্টেমটা চালু হয়ে আছে, তাহলে এবারেও কিন্তু ধরে নেওয়া যায়, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি না, এটা সম্পূর্ণ ধারণার উপর ভিত্তি করে বলছি, আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন, তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট যেরকম একটা আপডেট রয়েছে সেটাই কিন্তু আমরা আজকে আপনাদের নিকট উপস্থাপন করেছি। যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, কিছু ডাউট থাকে, আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন, আমরা সসম্মানে গ্রহণ করব। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে অ্যান্সার কি আমরা কিন্তু পেতে চলেছি 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, আর রেজাল্ট আমরা পেতে পারি আগামী 2 মাসের মধ্যে। নেক্সট, 2022 টেট পাসদের জন্য কি সুবর্ণ সুযোগ রয়েছে, আর 2023 যারা টেট পাস করবে তাদের জন্যই বা কি সুবর্ণ সুযোগ রয়েছে, এই দুটো টপিকস আমরা একসঙ্গে আলোচনা করব, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেন বলছি সুবর্ণ সুযোগ, এই ব্যাপারটা কেন বলছি, অনেকে কিন্তু এটা মেনে নিতে পারবেন না যে সুবর্ণ সুযোগ কথাটা কেন বলছেন। দেখুন, একটা বিষয় আপনাদের বলবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি বর্তমান গভর্নমেন্টের বা সরকারের বা চাকরির, সেক্ষেত্রে একটু সুযোগ মানেই সেটাকে আমাদেরকে সুবর্ণ সুযোগ বলেই হাতিয়ার করে নিয়ে এগোতে হবে, সেই জন্য কথাটা বললাম। এবার আলোচনায় আসি।
দেখুন 2022-এ যারা টেট পাস করেছেন তাদের কিন্তু প্রথম অভিযোগই ছিল যে আমাদের 2022-এর টেট পাসকে কোনো গুরুত্ব না দিয়ে ইন্টারভিউ না ডেকেই নতুন করে 2023-এর পরীক্ষা নিতে চলেছে বর্তমান সরকার বা বর্তমান কমিশন। এই অভিযোগটা ছিল এবং সেই সঙ্গে তাদের আরেকটা কথা ছিল যে 2022-এ যদি 1.5 লক্ষর মতো ক্যান্ডিডেট পাস করে তখন তো আর বিএডদের বাদ দেওয়া হয়নি, বা যদি বাদ দিয়ে ধরাও হয় তাতেও তো অনেক 43,000 ক্যান্ডিডেট কম নয়। তো এই ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ না ডেকে যদি 2023-এর পরীক্ষাটাকে যোগ করে দেওয়া হয়, পরীক্ষার রেজাল্টকে যোগ করে দেওয়া হয়, তাহলে হিউজ সংখ্যক প্রায় আপনার 80,000-এর মতো চলে যাচ্ছিল যে যদি এবারেও সেরকম পাস করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 2022-এর ক্যান্ডিডেটরা লক্ষ্য করবেন যে যদি এবছর 10,000-এর মতো পাস করে পরিসংখ্যান যেটা বলছে, তাহলে কিন্তু 2022-এর ক্যান্ডিডেটদের কাছে কম্পিটিশনটা একটু কমবে, তুলনামূলকভাবে একটু কমবে, এটা একটু খেয়াল করুন। এই জন্য আমি বলেছি যে 2022-এর কাছে কিন্তু সুবর্ণ সুযোগ কোনটা রয়েছে। তাহলে কি 2023-এর ক্যান্ডিডেটদের কাছে কোনো সুবর্ণ সুযোগ নেই? তাদের কাছে কি পরীক্ষার প্রশ্ন শুধু টাফ হলো বলে কি তারা সম্পূর্ণ বঞ্চিত হবেন? তা কিন্তু নয়, তাদের দিকেও একটা সুবর্ণ সুযোগ আছে। সেটা হলো, দেখুন যদি 2023-এ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে যারা 2022 রয়েছেন তারা তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তাহলে 23-এ যারা বিশেষত নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের ব্যাপারটা একটু খেয়াল করুন। তারা কিন্তু প্রথম বছরই যারা পাশ করবেন, নিশ্চয়ই পাশ করবেন, তো পাশ করলেই তারা কিন্তু প্রথমেই ইন্টারভিউর একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। আর 2022-এ যারা রয়েছেন সেটা লক্ষ্য করুন যে 2022-এ যারা নতুনটাই ধরি তাহলে কিন্তু তাদেরকে অলরেডি 1 বছর থেকে 1.5 বছর বা 2 বছর ওয়েট করতে হচ্ছে। সেই তুলনায় 2023-এ যারা প্রথম দিচ্ছেন তারা কিন্তু পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইন্টারভিউর সুযোগ পেয়ে যাচ্ছেন। এই কারণেই কিন্তু 2023-কেও আমি সুবর্ণ সুযোগের কথা বলেছি, আর 2022 যারা আছে সেখানেও কিন্তু সুবর্ণ সুযোগের কথা বলেছি। তো আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আপনাদের যদি মনে হয় যে সত্যি ক্লিয়ার করতে পারছি বা ইনফরমেটিভ হয়েছে, তাহলে অবশ্যই আপনার একটি লাইক দেবেন এবং প্রয়োজনীয়দের সাথে যারা আপনার চেনা পরিচিত রয়েছে, যারা প্রাইমারি টেটের ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছেন এবং এখানে পরীক্ষা দিয়েছেন এবং সেই সঙ্গে ক্যান্ডিডেট রয়েছেন, চিন্তিত রয়েছেন, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ক্যান্ডিডেট হিসেবে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আজকে আপাতত আমরা যে সকল আপডেটগুলো পেয়েছিলাম, যে সকল আপডেটগুলো সংগ্রহ করেছি, সেগুলোই কিন্তু আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করলাম। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের এই মতামত আমরা সসম্মানে গ্রহণ করব। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।